সাহিত্যিক নিমাই ভট্টাচার্য রচিত বিপ্লবী বিবেকানন্দ, দ্বিতীয় খণ্ড, পর্ব 2। পৃথিবীর সব মহাপুরুষদের মতোই বিবেকানন্দ ছিলেন অসম্ভব মাতৃভক্ত। সংসার ত্যাগ করে সন্ন্যাসী হবার পরও তিনি তার গর্ভধারিণী মা ভুবনেশ্বরীর প্রতিটি ইচ্ছা, আদেশ বিনা বাক্যবয়ে শিরোধার্য করেছেন। গুরুপত্নী শ্রী মায়ের প্রতিও বিবেকানন্দের শ্রদ্ধাভক্তি ছিল সীমাহীন। পৃথিবীর অনেকের বিরুদ্ধে তিনি গর্জে উঠেছেন, স্বয়ং ঠাকুরের সঙ্গে তর্ক বিতর্ক করেছেন, কিন্তু বিবেকানন্দ আমৃত্যু এই দুই অসামান্যা জননীর কোনো একটি কথাও অমান্য করেননি। শুধু তাই নয়, সন্ন্যাস জীবনের প্রতিটি কাজের প্রতি পদে তিনি শ্রী মায়ের অনুমতি ও আশীর্বাদ প্রার্থনা করেছেন। মঠের এক ভৃত্য চুরি করেছে জেনেই বিবেকানন্দ তাকে তাড়িয়ে দিলেন। সারদা দেবী তখন 10/2 বোসপাড়া লেনে। ভৃত্যটি কাঁদতে কাঁদতে শ্রী মায়ের কাছে হাজির। কাঁদতে কাঁদতেই সে বলল, মা, আমার চাকরি না থাকলে আমার সংসার ভেসে যাবে, আপনার দয়া ছাড়া আমার সংসার বাঁচবে না। সব শোনার পর মা তাকে খেয়ে দিয়ে বিশ্রাম করতে বললেন। সেদিন বিকেলেই মাকে প্রণাম করতে এসেছেন স্বামী প্রেমানন্দ অর্থাৎ বাবুরাম। মা তাকে বললেন, লোকটা গরিব, অভাবের জন্য ও কাজ করেছে, তাই বলে নরেন ওকে বকাবকি করে তাড়িয়ে দেবে? সংসারের বড় জ্বালা, তোমরা সন্ন্যাসী, তোমরা ওদের জ্বালা বুঝবে না, ওকে ফিরিয়ে নিয়ে যাও। বাবুরাম ভয় ভয়ে বললেন, মা, ওকে নিয়ে গেলে তো স্বামীজি রেগে যাবেন। এবার শ্রীমায়ের হুকুম, আমি বলছি ওকে নিয়ে যাও। বাবুরাম ভৃত্যটিকে নিয়ে মঠে ফিরে যাবার পর স্বামীজিকে সব কথা বললেন। স্বামীজি হাসতে হাসতে বললেন, বেটা হাইকোর্ট চিনেছে। হ্যাঁ, স্বামীজির কাছে শ্রীমা ছিলেন হাইকোর্ট, সব সময়, সব ব্যাপারে। শিকাগো বিশ্ব ধর্ম মহাসম্মেলনে স্বামী বিবেকানন্দর অসামান্য সাফল্য ও কীর্তির জন্য পরবর্তীকালে সমগ্র ভারতবাসী গর্ববোধ করেছে। কিন্তু সেই সুদূর 1893 সালে সন্ন্যাসী হয়ে সমুদ্র যাত্রা করা সমাজে বিশেষ নিন্দনীয় ছিল। বিবেকানন্দর সমুদ্র যাত্রা নিয়েও তখন কম নিন্দা হয়নি। স্বয়ং স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়ও অন্যতম সমালোচক ছিলেন এবং দেশে ফেরার পর স্বামীজিকে অভ্যর্থনা দেবার ব্যাপারেও তার ঘোরতর আপত্তি ছিল। বিদেশ যাত্রার ব্যাপারে সমাজ সংসারের মনোভাব বিবেকানন্দ খুব ভালো করেই জানতেন। তাই তো বিদেশ যাত্রার সিদ্ধান্ত নেবার আগে তাঁর মনেও দ্বিধাদ্বন্দ্ব ছিল। তাহলে কি করণীয়? চলো হাইকোর্ট। এই ব্যাপারে স্বামীজি এক চিঠিতে স্বামী শিবানন্দকে লিখলেন, আমেরিকা আসার আগে মাকে আশীর্বাদ করতে চিঠি লিখেছিলুম, তিনি আশীর্বাদ দিলেন, অমনি দুম করে পগার পার। আরও একটা কথা লিখেছিলেন, মায়ের কৃপা আমার উপর বাপের চাইতেও লক্ষগুণ বড়। কলকাতায় প্লেগ মহামারী, স্বামীজি দলবল নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন সেবার কাজে। ভগিনী নিবেদিতা পথে ঘাটে আস্তাকুর সাফসুত্র করছেন সারা দিন। হঠাৎ অর্থাভাবে সেবার কাজ বন্ধ হবার উপক্রম। বিবেকানন্দের এক কথা, না না, সেবা কার্য বন্ধ হতে পারে না, কিছুতেই না। বেলুর মঠের জমি বিক্রি করে টাকার ব্যবস্থা করব। আবার চলো হাইকোর্ট। প্রস্তাব শুনেই শ্রীমা বললেন, সে কি বাবা, বেলুর মঠ বিক্রি করবে কি? মঠ করতে আমার নামে সংকল্প করেছ, ঠাকুরের নামে উৎসর্গ করেছ, তোমারও সব বিক্রি করার অধিকার কোথায়? মা ভুবনেশ্বরীর কোনো ইচ্ছাও বিবেকানন্দ অপূর্ণ রাখতেন না। কি, তীর্থে যাবেন? গুরুভাইদের সঙ্গে মাকে পাঠালেন তীর্থে। কি, বাড়ির জগদ্ধাত্রী পুজোর সব তদারকি করতে হবে নিজে উপস্থিত থেকে? নিশ্চয়ই নিজে উপস্থিত থেকে সব কিছু তদারক করব। কি, আপনি মানত করেছেন কালীঘাটের গঙ্গায় স্নান করে ভেজা কাপড়ে মায়ের মন্দিরে গিয়ে পুজো দিতে হবে? শরীরের অবস্থা মোটেই ভালো না। তবু বিনা বাক্য ব্যয়ে বিবেকানন্দ গর্ভধারিণীর নির্দেশ পালন করেন। একদিকে এই মাতৃভক্তি ও শ্রদ্ধা, অন্যদিকে খুড়শ্বশুর খুড়ি শাশুড়ির কাছে গর্ভধারিণী মা ভুবনেশ্বরীর অপমান ও কষ্ট বিবেকানন্দ কৈশোরে যৌবনে দিনের পর দিন প্রত্যক্ষ করেছেন।
তাছাড়া সব মেয়েকেই তিনি মাতৃজ্ঞানে শ্রদ্ধা করতেন। এক কথায় নারী জাতির প্রতি তাঁর শ্রদ্ধা ছিল সীমাহীন। পাশ্চাত্যের নারী হইলেন পত্নী, প্রাচ্যে তিনি জননী। হিন্দুরা মাতৃভাবের পূজারী। সন্ন্যাসীদের পর্যন্ত গর্ভধারিণী জননীর সম্মুখে ভূমিতে কপাল ঠেকাইয়া সম্মান দেখাইতে হয়। অন্যদিকে পরিব্রাজক বিবেকানন্দ ভারতবর্ষের আনাচে কানাচে ঘুরে বেড়াবার সময় ভারতের মেয়েদের দুঃখ কষ্ট যন্ত্রণা দেখতে দেখতেই চিন্তা করতে শুরু করলেন এর প্রতিকারের পথ। পৃথিবীর ইতিহাসে প্রাচীনতম জাতি ভারতীয় আর্যগণের নিকট নারীত্বের আদর্শ অতি প্রধান স্থান অধিকার করিয়াছিল। আর্য জাতিতে পুরুষ এবং নারী উভয়েই ধর্মাচার্য হইতে পারিতেন। বেদের ভাষায় স্ত্রী ছিলেন স্বামীর ধর্মসঙ্গিনী। পত্নীকে ছাড়িয়া পতির একা যজ্ঞে যাওয়ার অধিকার ছিল না। অবিবাহিত ব্যক্তি যাজ্ঞিক হইতে পারিতেন না। প্রাচীন রোম ও গ্রিসেরও এই নিয়ম প্রচলিত ছিল। কিন্তু একটি স্বতন্ত্র পৃথক পুরোহিত শ্রেণীর আবির্ভাবের সঙ্গে সঙ্গে এই সকল জাতির ভিতর নারীর ধর্মকৃত্যে সমানাধিকার পিছনে হটিয়া গিয়াছিল। সেমিটিক রক্ত সম্ভূত অ্যাসিরীয় জাতির ঘোষণা প্রথমে শোনা গেল, কন্যার কোনো স্বাধীন মত থাকিবে না, বিবাহের পরও তাহাকে কোনো অধিকার দেওয়া হইবে না। পারসিকরা এই মত বিশেষভাবে গ্রহণ করিল। পরে তাহাদের মাধ্যমে উহা রোম ও গ্রিসে পৌঁছিল এবং সর্বত্র নারী জাতির উন্নতি ব্যাহত হইতে লাগিল। 1895 সালের 21শে জানুয়ারি বক্তৃতায় স্বামীজি শেষের দিকে বলেন, ভারতে পরিবারের কেন্দ্র হইলেন মা, তিনিই আমাদের উচ্চতম আদর্শ। আমরা ভগবানকে বিশ্বজননী বলি, আর গর্ভধারিণী মা হইলেন সেই বিশ্বজননীরই প্রতিনিধি। একজন মহিলা ঋষি প্রথম ভগবানের সহিত ঐক্যাত্ম অনুভব করিয়াছিলেন। বেদের একটি প্রধান সূক্তে তাহার অনুভূতি লিপিবদ্ধ রহিয়াছে। বিশ্ব ইতিহাস, সমাজ বিবর্তনের ইতিহাস ও সর্বোপরি পৃথিবীর সমস্ত ধর্ম সংস্কৃতি রীতিনীতি যার নখদর্পণে, সেই বিবেকানন্দের পক্ষেই সম্ভব এই রকম বিশ্লেষণ। ভারতীয় নারীর অবনতি শুরু হলো স্মৃতি ও পুরাণের যুগে। মনু কন্যাকে যত্ন করে লালন পালন ও শিক্ষাদানের কথা বললেও দশবিধ সংস্কারের শিকল পরিয়ে দিলেন মেয়েদের পায়ে। অর্থাৎ পারিবারিক গণ্ডির মধ্যে তোমরা মর্যাদা পাও, তাতে আপত্তি নেই, কিন্তু সমাজে না, না, কখনোই না। পুরুষ সৃষ্ট স্মৃতি পুরাণ কি করে নারীকে সামাজিক মর্যাদা দেবে? যত দিন গিয়েছে ততই বিষময় হয়ে উঠেছে এই দুটি বিষ বৃক্ষের ফল। কালে কালে নারী পরিণত হয়েছে পুরুষের ভোগ্যপণ্য হিসাবে। চরিত্র দোষে নারী পতিতা হয়েছে, কিন্তু পুরুষ পতিত হয়নি। নববধূ হত্যা এই বিষ বৃক্ষ দুটিরই সাম্প্রতিক উপহার এবং বোধহয় অমানবিক সতীদাহ প্রথারই আধুনিক সংস্করণ। যাই হোক, 1757 সালে পলাশির যুদ্ধে ইংরেজ জয়লাভ করার পর বেশ কিছু বছর লাগলো সারা দেশে ইংরেজ শাসন ছড়িয়ে পড়তে। অষ্টাদশ শতাব্দীর প্রথম দিকেই রক্ষণশীল ভারতীয় সমাজের উপর পাশ্চাত্য ভাবধারার প্রভাব পড়তে শুরু করল এবং সেই প্রভাব আরও ব্যাপক ও গভীর হল আধুনিক ইংরেজি শিক্ষা চালু হবার পর। প্রধানত রাজা রামমোহন রায়ের চেষ্টায় বড়লাট লর্ড বেন্টিঙ্ক 1829 সালে আইন করে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন। বিদ্যাসাগর ও ডেভিড হেয়ারের উদ্যোগে ও বড়লাট বেথুনের সাহায্যে 7ই মে 1849 সালে চালু হলো নেটিভ ফিমেল স্কুল। 1851 সালে বেথুনের মৃত্যুর পর তাঁর উইল অনুযায়ী তাঁর সমস্ত অস্থাবর সম্পত্তির অধিকারী হয় এই স্কুল এবং সেই জন্য পরবর্তীকালে এই স্কুলের নামকরণ হয় বেথুন স্কুল। ভারতীয় মেয়েদের মধ্যে আধুনিক শিক্ষা প্রচলন করার জন্য এই স্কুলের অবদান অসামান্য। ব্যভিচার ও নিগ্রহের হাত থেকে বাল্য বিধবাদের রক্ষা করার জন্যই বিদ্যাসাগরের অসামান্য আন্দোলনের ফলেই বিধবা বিবাহ চালু হলো। রঙ্গমঞ্চে স্বামী বিবেকানন্দের আবির্ভাব এর পরে না, তিনি এসব সংস্কারের বিরোধিতা করেননি। তবে তিনি বারবার বলেছেন কিছু বিধবার বিয়ে দিয়ে সমাজের উন্নতি হবে না। তিনি চেয়েছিলেন সমাজের সামগ্রিক কল্যাণ ও উন্নতি। স্বামীজি হাজারবার বলেছেন, মেয়েরাই যদি অন্ধকারের মধ্যে থাকে
তাহলে সমাজের কল্যাণ বা উন্নতি হবে কি করে? বিবেকানন্দ ভারতীয় মেয়েদের শুধু আধুনিক শিক্ষা দেবার কথা বলেননি, তিনি চেয়েছিলেন নারী জাগরণ। শিক্ষা দীক্ষায়, আদর্শে ও চরিত্রে সমাজ সংস্কারের সব অন্ধকার দূর করবে। তাই তো নারী কল্যাণের চিন্তা করেছেন জীবনের প্রতিটি মুহূর্তে। আমরা কি করি? আমাদের মেয়ে 11 বৎসরে বিয়ে না হলে খারাপ হয়ে যাবে। আমরা কি মানুষ বাবাজি? ছেলেদের যেমন 30 বৎসর পর্যন্ত ব্রহ্মচর্য করে বিদ্যাশিক্ষা হবে, তেমনি মেয়েদেরও করিতে হইবে। কিন্তু আমরা কি করছি? তোমাদের মেয়েদের উন্নতি করতে পারো, নতুবা পশুজন্ম ঘুচিবে না। বাল্যবিবাহকে উপহাস করে স্বামীজি এক চিঠিতে লেখেন, শত শত যুগের অবিরাম সামাজিক অত্যাচারে তোমাদের সব মনুষ্যত্বটা একেবারে নষ্ট হয়ে গেছে। তোমরা কি বলো দেখি? তোমাদের প্রাণ মন সেই 30 টাকার কেরানিগিরির দিকেই পড়ে আছে। না হয় খুব জোর একটা দুষ্ট উকিল হবার মতলব করছো। ইহাই ভারতীয় যুবকগণের সর্বোচ্চ আকাঙ্ক্ষা। আবার প্রত্যেক ছাত্রের আশেপাশে একপাল ছেলে, তার বংশধরগণ বাবা খাবার দাও, খাবার দাও করে উচ্চ চিৎকার তুলছে। বলি, সমুদ্রে কি জলের অভাব হয়েছে যে তোমাদের বই, গাউন, বিশ্ববিদ্যালয়ের ডিপ্লোমা প্রভৃতি সমেত তোমাদেরকে চুবিয়ে ফেলতে পারে না? মা ও মেয়েদের প্রতি বিবেকানন্দের ভক্তি, বিশ্বাস, আস্থা ও গুরুত্ব ছিল সীমাহীন। 1894 সালে আমেরিকা থেকে স্বামী শিবানন্দকে এক চিঠিতে বিবেকানন্দ লিখলেন, মা ঠাকুরুন কি বস্তু বুঝতে পারোনি, এখনো কেউই পারো না, ক্রমে পারবে। ভায়া, শক্তি বিনা জগতের উদ্ধার হবে না। আমাদের দেশ সকলের অধম কেন, শক্তিহীন কেন? শক্তির অবমাননা সেখানে বলে। মা ঠাকুরানী ভারতে পুনরায় সেই মহাশক্তি জাগাতে এসেছেন। তাকে অবলম্বন করে আবার সব গার্গী মৈত্রেয়ী জগতে জন্মাবে। সেই জন্য আগে মায়ের জন্য মঠ করতে হবে, আগে মা ও মায়ের মেয়েরা, তারপরে বাবা আর বাপের ছেলেরা। এই কথা বুঝতে পারো কি? বিবেকানন্দ মনে প্রাণে বিশ্বাস করতেন ভারতবর্ষের অধঃপাতের মূল কারণ নারী সমাজকে উপেক্ষা করা, ঘৃণা করা। আমরা স্ত্রীলোককে নীচ, অধম, মহাহেয়, অপবিত্র বলি। তার ফল আমরা পশু, দাস, উদ্যমহীন, দরিদ্র। বিবেকানন্দ অসংখ্য চিঠিপত্রে, বক্তৃতায় ও আলোচনায় স্ত্রী পুরুষের সমান অধিকারের কথা বলেছেন। শুধু লিঙ্গের প্রভেদ বলে নারীকে উপেক্ষা করা তিনি সহ্য করতে পারতেন না। তাই তো তিনি চেয়েছিলেন শিক্ষায়, দীক্ষায়, ধর্মে, সমাজে নারীর সমান অধিকার। তবে মেয়েদের ব্যাপারে পুরুষদের মাতব্বরি, নাক গলানোও তিনি সমানভাবে অপছন্দ করতেন। তোমাদের নারীগণকে শিক্ষা দিয়া ছাড়িয়া দাও, তারপর তাহারাই বলিবে কোন জাতীয় সংস্কার তাদের পক্ষে আদর্শ। নারীগণকে এমন যোগ্যতা অর্জন করাইতে হইবে যাহাতে তাহারা নিজেদের সমস্যা নিজেদের ভাবে মীমাংসা করিয়া লইতে পারে। তাহাদের হইয়া অপর কেহ এ কার্য করিতে পারে না, করিবার চেষ্টা করাও উচিত নহে। তবে নারী শিক্ষার ব্যাপারে সাবধানবাণীও তিনি শুনিয়েছেন। ধর্মকে সেন্টার করে স্ত্রী শিক্ষার প্রচার করতে হবে। ধর্ম বিনা অন্য শিক্ষাটা সেকেন্ডারি হবে। ধর্মশিক্ষা চরিত্র গঠন, নতুবা তার কাজে গলদ বেরোবেই। বিবেকানন্দ জানতেন ধর্মশিক্ষা না দিলে মেয়েদের চরিত্র গঠন হবে না, আদর্শের ভিত মজবুত হবে না, এবং মেয়েদের চরিত্র ও আদর্শ না হলে তারা আদর্শী জননী হবে না। কথায় কথায় মেয়েদের চোখের জল ফেলাও স্বামীজি অত্যন্ত অপছন্দ করতেন, কারণ এই অশ্রু বিসর্জন মেয়েদের দুর্বলতারই প্রকাশ। আমাদের মেয়েরা বরাবরই প্যানপ্যানে ভাবেই শিক্ষা করে আসছে, একটা কিছু হলে কেবল কাঁদতেই মজবুত। তিনি মেয়েদের মধ্যেও চেয়েছিলেন ভারতের অধ্যাত্ম শক্তি ও পাশ্চাত্যের কর্মশক্তির সমন্বয়। এই দ্বৈত শক্তির সমন্বয়ে কে আমাদের মেয়েদের শিক্ষা দেবে? তোমাকে খোলাখুলি বলছি, এখন আমার দৃঢ় বিশ্বাস হয়েছে যে ভারতের কাজে তোমার এক বিরাট ভবিষ্যৎ রয়েছে। ভারতের জন্য, বিশেষত ভারতের নারী সমাজের জন্য পুরুষের চেয়ে নারীর একজন প্রকৃত সিংহীর প্রয়োজন। ভারতবর্ষ এখনও মহীয়সী মহিলার জন্মদান করতে পারছে না,
তাই অন্য জাতি থেকে তাকে ধার করতে হবে। তোমার শিক্ষা, ঐকান্তিকতা, পবিত্রতা, অসীম ভালোবাসা, দৃঢ়তা, সর্বোপরি তোমার ধমনীতে প্রবাহিত কেল্টেক রক্তের জন্য তুমি ঠিক সেই নারী যাকে আজ প্রয়োজন। স্বামীজির আদর্শে উদ্বুদ্ধ হয়ে তার উদাত্ত আহ্বানে সাড়া দিয়ে মিস নোবেল ভারতবর্ষের কল্যাণে নিজেকে নিবেদিত করতে কলকাতার মাটিতে পা রাখলেন 28শে জানুয়ারি 1898। তারপর কিছুদিন পরই শ্রীমাকে দর্শন ও তাঁর আশীর্বাদ লাভ। মার্গারেট নোবেল এই দিনটিকে বলেছেন ডে অফ ডেজ। আবার কিছুদিন পর স্বামীজি এই বিদেশিনী যুবতীকে দিয়ে সংক্ষেপে শিব পূজা করিয়ে ব্রহ্মচর্য দীক্ষা দিলেন। নবজন্ম হলো এই বিদেশিনীর, জন্ম হলো ভগিনী নিবেদিতার, ভবিষ্যতে রবীন্দ্রনাথের লোকমাতা। 13ই নভেম্বর 1898 স্বয়ং শ্রীমা সারদা দেবী উদ্বোধন করলেন রামকৃষ্ণ স্কুল ফর গার্লস, 16 নম্বর বোসপাড়া লেনের ভাড়া বাড়িতে। উপস্থিত ছিলেন স্বামীজিও। স্বামীজি একান্তভাবেই বিশ্বাস করতেন, শিক্ষায়, দীক্ষায়, আদর্শে ভারতীয় নারী সমাজে বিপ্লব না এলে ভারতের কল্যাণ কখনোই সম্ভব নয়। তাই তো ছেলেদের স্কুল খোলার আগেই শুরু হলো মেয়েদের স্কুল।